গত পর্বের শেষে আমরা দেখেছিলাম প্রিন্সেস লিউলিং, জিন আর শেনু লু মেনশনের পারিবারিক কবরস্থানে গিয়েছিল। সেখানে তারা লু লিয়ানশিয়ানের কবরে কিছুই না পেয়ে বুঝতে পারে যে ইউন-ই আসলে লিয়ানশিয়ান ছিল। এরপর তারা আবার ক্যারেজে করে ফিরে যাচ্ছিল। ক্যারেজে প্রিন্সেস জিনের হাত ধরে বলে, ইয়ে জিনে, এই প্রথম তুমি, আমি আর শেনু একসাথে হলাম, তাই না? তুমি জানো, যখন আমি তোমাকে শেনুর সাথে দেখি তখন ভাবি যে তোমরা দুজন কি সুন্দর পারফেক্ট কাপল। যখন আমি দেখি শেনু তোমাকে এতটা ভালোবাসছে, কেয়ার করছে, আমার সত্যিই তোমার জন্য খুব খুশি লাগে। তখন যদি জিয়াংঝাওতে ওই ক্রাইমটা না হতো, যদি তোমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে তোমরা দুজন এতদিনে ম্যারিড কাপল হতে, একটা চিন্তামুক্ত জীবন কাটাতে। জিন তখন বলে, লিং, যদি, এই কথাটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা। যদি আমি আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, তাহলে আমাকে নিজের হাতে আমাদের এই সম্পর্ক শেষ করে দিতে হবে। কারণ শেনু এসব পছন্দ করে না, সে স্বার্থহীন। কিন্তু আমাকে স্বার্থপর হতেই হবে, কারণ আমি আমার মা বাবাকে সুবিচার পেতে দেখতে চাই। এরপর আমরা বেডিয়ান প্রশাসনিক ভবন দেখি, যেখানে এত গভীর রাতেও সবাই কাজ করছিল এবং কাজ করতে করতে এক একজনের অবস্থা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে শেনু আসে আর সে শেনিয়ানকে বলে, এ কারণেই তোমার কপালে কোনোদিন বউ জুটবে না। এভাবে কাজ গিয়ে যদি বেছে নিতে থাকো তাহলে এটাই সত্যি হবে। শেনিয়ান বলে, নিজের চরকায় তেল দাও। শেনু তখন শেনিয়ানকে একটা ডকুমেন্ট দিয়ে বলে, তুমি যা খুঁজছো তা সব কিছু এখানে আছে। এরপর শেনিয়ান ওই ডকুমেন্টসটা পড়ার পর সে সাথে সাথে ক্রাউন প্রিন্সের কাছে গিয়ে তিয়ানু শহরে যাওয়ার জন্য অনুমতি চাইতে চায়, কিন্তু শেনু তাকে নিষেধ করে। শেনু তাকে পরামর্শ দেয় যে কিছুদিন পরেই 14তম উৎসব আসছে, যেদিন লু পরিবারের প্রধান তার মেনশনে ভোজের আয়োজন করবে। সেদিন সে শহরের সব নোবেল ফ্যামিলির মেয়েদের ইনভাইট করবে তার নাতনি লিউ রানশিয়ানকে সঙ্গ দেওয়ার জন্য। সেদিনই লু মেনশনে ঢোকার এবং কোন জেট চুরি করার পারফেক্ট সময়। এইটা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ তার কিছু একটা মনে পড়ে আর সে থেমে যায়। আবার সে তখন শেনিয়ানের কাছে গিয়ে বলে, তোমার প্রিন্সেস খুবই আপসেট। সে তার কষ্ট এবং দুশ্চিন্তা ভুলে থাকার জন্য 10 পাত্রের চেয়েও বেশি ওয়াইন নিয়ে বাজারে গিয়েছে। সে চাচ্ছে মাতাল হয়ে সব ভুলে থাকার জন্য। এখন সে নিশ্চয়ই ড্রাঙ্কড অবস্থায় আছে। তুমি চাইলে এখন যেতে পারো তাকে দেখতে। এটা বলে সে চলে যায়। এরপর শেনিয়ান যায় প্রিন্সেসের কাছে। প্রিন্সেস শেনিয়ানকে দেখে খুব খুশি হয়। আসলে সে ভাবে যে সে হয়তো শেনিয়ানকে স্বপ্নে দেখছে। সে বারবার শেনিয়ানকে কিস করতে চায় আর বলে যে লিংবি বলেছে যদি সে কাউকে সত্যিকারের ভালোবাসে তাহলে তাকে মিস করলে কান্না করবে। কিন্তু সে যখনই শেনিয়ানকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। তার মানে শেনিয়ানের জন্য তার ফিলিংস হয়তো রিয়েল না, তাই সে শেনিয়ানের মুখোমুখি হতে চায় না। এটা শুনে শেনিয়ান বলে, যদি এ কারণে সামনে আসতে না চাও তাহলে আমি এখনই চলে যাচ্ছি। প্রিন্সেস তখন শেনিয়ানকে জড়িয়ে ধরে বলে, না, অ্যাটলিস্ট তুমি আমার স্বপ্নের মধ্যে আমাকে ছেড়ে যেতে পারবে না। তো শেনিয়ান বলে যে ঠিক আছে। এরপর প্রিন্সেস ঘুমিয়ে পড়লে শেনিয়ান তাকে বিছানায় নিয়ে শুয়ে দেয়। প্রিন্সেস যেহেতু ড্রাঙ্কড অবস্থায় ছিল সে তো মাতলামি করতেই থাকে। এরপর সকালবেলা প্রিন্সেসের ঘুম ভাঙলে তার রাতের কিছু কিছু আবছা বিষয়গুলো মনে পড়ছিল। তখন সে ভাবছিল যে এটা যদি সত্যিই কোনো ড্রিম হয়ে থাকে তাহলে ড্রিমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেল। তার আবার ঘুমানো উচিত এবং আরও বড় করে এই ড্রিমটা দেখা উচিত। এটা ভেবে যখন সে আবারও শুতে যাবে তখনই সেখানে লিংবি আর জিন আসে। লিংবি আর জিনকে দেখে সে রাগে বলে, তোমরা এখনই চলে এসেছো, আর একটু পরে আসতে পারলা না? আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর আমি এখন ওই স্বপ্নটাই দেখতে চাই। তখন জিন বলে, আমি এখানে এসেছি বসতে না বলে তুমি আমাকে চলে যেতে বলছো? ঠিক আছে, চলে যাচ্ছি। আমি এখানে এসেছিলাম শেনিয়ানের বিষয়ে একটা খবর জানাতে। তাহলে তুমি ঘুমাও, তোমার জানতে হবে না। তখন প্রিন্সেস বলে, শেনিয়ানের খবর? আচ্ছা বলো, কি খবর? তখন জিন প্রিন্সেসকে জানায় যে শেনিয়ান এবং শেনু উৎসবের দিন লু মেনশনে ঢুকবে এবং কোন জেট চুরি করবে। তারা যেন সেফলি এই কাজটা করতে পারে এবং সেফলি ওই মেনশন থেকে বের হতে পারে, এই জন্য প্রিন্সেস সেদিন সেখানে গিয়ে তাদের ওই সুযোগ করে দিবে। যেই ভাবা সেই কাজ। আমরা দেখি শেনিয়ান গার্ডের ছদ্মবেশে লু মেনশনে ঢুকে পড়েছে আর প্রিন্সেস কয়েকজন গার্ড নিয়ে লু মেনশনের সামনে চলে এসেছে। সে জোর করে লু মেনশনের ভিতরে ঢুকে পড়তে চাচ্ছিল, কিন্তু গার্ডরা বাধা দিচ্ছিল। যাই হোক, সে জোর করেই লু মেনশনের ভিতরে ঢুকে পড়ে। তাকে দেখে তার সৎ বোন রানশিয়ান বলে ওঠে,
ক্রাউন প্রিন্সেস চাংলি, দাওয়াত ছাড়া এখানে চলে এসেছেন যে? আপনার কি অপমান বোধ নেই? প্রিন্সেস বলে যে সে এখানে উলিংয়ের জন্য ন্যায্য বিচার চাইতে এসেছে। এটা শুনে লি মিংশেং সবার সামনে প্রিন্সেসকে উলিংয়ের মৃত্যুর জন্য দায়ী বলে। তখন প্রিন্সেস শহরের একজন ডক্টরকে নিয়ে আসে যার কাছে উলিং গিয়েছিল। অন্যদিকে শেনিয়ান তখন চুপি চুপি একটা রুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু এটা একজন গার্ড দেখে ফেলে। প্রিন্সেস এখানে এই ডক্টরের মাধ্যমে লু মিংশেংয়ের দিকে উলিংয়ের মৃত্যুর দায় ঘুরিয়ে দেয়, কিন্তু লু মিংশেং তো কোনোভাবেই তার দায় স্বীকার করে না। তখন প্রিন্সেস উলিংয়ের ডেড বডিটা এখানে নিয়ে আসে এবং সবাইকে উলিংয়ের মুখের দাগগুলো দেখায় এবং বলে যে এরকম দাগ তখনই হয় যখন কেউ শ্বাসরোধ করে ছটফট করতে করতে মারা যায়। তার মানে এটা স্পষ্ট যে কেউ তাকে মেরে ফেলে নদীতে ফেলে দিয়েছে। উলিংয়ের মিসক্যারেজের পর উলিংকে তো লু ম্যানশনে পাঠানো হয়েছিল, আর এটা সবাই জানে। তাহলে একজন জীবিত ব্যক্তি লু ম্যানশনে ঢোকার পর তার লাশ কেন পাওয়া গেল, তাকে নদীতে কেন ফেলা হলো এবং মানুষ এটাকে সুইসাইড বলে কেন চালালো? এই সব কিছুর এক্সপ্লেনেশন কি লু ফ্যামিলি দিবে না? অন্যদিকে আমরা দেখি শেনিয়ান ওই রুমে কোন জেট খুঁজছিল, আর বাইরে দিয়ে দুজন গার্ড ওই রুমের দরজার তালা দিয়ে শেনিয়ানকে আটকে ফেলে। এদিকে প্রিন্সেস তো লু ম্যানশনকে ভালোভাবেই চেপে ধরেছিল, কিন্তু তখনই একজন গার্ড এসে লু মিংশেংকে শেনিয়ানের খবরটা দেয়। তখন লি মিংশেং খুশি হয় এবং সবাইকে বলে যে একজন চোর ধরা পড়েছে। সে এই সব কিছুর এক্সপ্লেনেশন দিবে, কিন্তু আগে চোরটাকে দেখে নিয়ে। এরপর সবাই ওই রুমটার সামনে যায়। প্রিন্সেস লু মিংশেংয়ের সামনে দাঁড়িয়ে বাধা দেয় রুমে ঢুকতে। সে বলে যে লু মিংশেং তাকে তার প্রশ্নের প্রপার এক্সপ্লেনেশন যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ সে কিছুই করতে পারবে না। কিন্তু লু মিংশেং তো কিছুতেই প্রিন্সেসের কথা শুনে না। প্রিন্সেস তখন গার্ডদেরকে বলে লু মিংশেংকে মারার জন্য। সে বলে যে যত বেশি মারবে সে তত বেশি টাকা পাবে, প্রত্যেকটা মারের জন্য 1 টাকা। এটা শুনে তো গার্ডরা সবাই মিলে মিংশেংকে মারতে থাকে, আর সেখানে একটা হট্টগোল শুরু হয়ে যায়। ধুমতারাক্কা মার খাওয়ার পর লু মিংশেং উলিংয়ের মৃত্যুর ক্ষতিপূরণ দিতে রাজি হয় এবং সে জোর করেই ওই রুমে ঢুকতে চায়। তখন গার্ড বাধা দিলে সে ওই গার্ডটাকে মারে এবং সরিয়ে দেয় সেখান থেকে। তখনও প্রিন্সেস সেখানেই রুমের দরজার সামনে দাঁড়িয়েছিল। সে তখন প্রিন্সেসকেও সরিয়ে দিতে চাইলে তখনই শেনিয়ান এসে তাকে সরিয়ে দেয়। শেনিয়ানকে দেখে তো লু মিংশেং অবাক হয়ে যায় আর তার কোমরে কোন জেটটা খুঁজতে থাকে, যেটা অলরেডি শেনিয়ানের হাতে চলে গেছে। তো শেনিয়ান তো বাইরে, তাহলে ওই রুমের ভিতরে কে? আমরা ওই রুমের ভিতরে দেখতে পাই প্রিন্সেসের সৎ বোন রানশিয়ান। শেনিয়ান প্রিন্সেসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লু মিংশেং হু শাওকে শেনিয়ান আর জিনের উপর নজর রাখতে বলে এবং সুযোগ বুঝে শেনিয়ানকে হত্যা করে তার জেটটা ফিরিয়ে আনতে বলে। এরপর প্রিন্সেস আর শেনিয়ান বসে কথা বলছিল। প্রিন্সেস শেনিয়ানকে বলে তার মানে বাইরে যে কেওয়াজটা হয়েছিল সেটা তোমাদের পরিকল্পনা ছিল। তখন শেনিয়ান সব কিছু খুলে বলতে থাকে। আসলে শেন ও বাইরে একটা কেওয়াজ লাগিয়েছিল, যে কারণে সবাই তাড়াহুড়ো করে দৌড়ানোর সময় লিউ রানশিয়ান পড়ে যায় আর শেন এসে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। লো ফান তাকে একটা গুপ্ত দরজা দিয়ে ওই রুমের ভিতরে নিয়ে যায় যেখানে শেনিয়ান লুকিয়েছিল, আর ওই গুপ্ত দরজাটা তারা আগে থেকেই তৈরি করেছিল। অন্যদিকে বাইরে যখন মিংশেং মার খাচ্ছিল তখন তার কোমর থেকে ওই জেটটা পড়ে যায়, যেটা শেন ও হাতে তুলে নিয়েছিল। এরপর শেনিয়ান আর প্রিন্সেস হেঁটে হেঁটে কথা বলছিল। আসলে শেনিয়ান প্রিন্সেসের সাথে কথা বলতে চাইলেও প্রিন্সেস বলতে চাচ্ছিল না, আর প্রিন্সেস শেনিয়ানের মুখোমুখি হতে চাচ্ছিল না, কিন্তু শেনিয়ান জোর করে কথা বলছিল। তখন শেনিয়ান প্রিন্সেসকে বলে যে প্রিন্সেস কি আজীবনের জন্য শেনিয়ানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? সে কি জীবনে আর কোনো দিন শেনিয়ানের সাথে দেখা করতে চায় না? তখন প্রিন্সেস বলে যে সে শেনিয়ানের যোগ্য না, কারণ সে শেনিয়ানের সাথে সারা জীবন থাকার প্রমিস করতে পারবে না। শেনিয়ান যেন অন্য কোনো ভালো মেয়ে খুঁজে নেয়। শেনিয়ান তখন কঠিন স্বরে বলে, তুমি শেনিয়ানকে চিনো, কিন্তু স্টার্নফেস ইয়ামাকে চিনো না। স্টার্নফেস ইয়ামা মানে হলো ভয়ঙ্কর চেহারার মৃত্যুর দেবতা বা মৃত্যুর জম। সে প্রিন্সেসকে সেটা দেখাতে চায়। প্রিন্সেস কি ভয় পাচ্ছে? প্রিন্সেস বলে, তোমার সাথে থাকলে আমি কোনো ভয় পাই না। তখন শেনিয়ান প্রিন্সেসকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে সে কিছু লোকের সাথে ফাইট করে আর একের পর এক হত্যা করতে থাকে, যা দেখে প্রিন্সেস ভয় পেয়ে যায়। এরপর শেনিয়ান ফেরত এসে প্রিন্সেসকে জিজ্ঞেস করে যে প্রিন্সেস এখনও নিজেকে শেনিয়ানের অযোগ্য ভাবছে কিনা। প্রিন্সেস তখন বলে যে সে এখনও নিজেকে অযোগ্য ভাবছে, তবে সে শেনিয়ানকে এমন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একা ছাড়তে পারবে না। শেনিয়ান তখন প্রিন্সেসকে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে যে এরকম একজন
যার যে কোনো সময় মৃত্যু হতে পারে। শত্রুরা যাকে মেরে ফেলার জন্য উৎপেতে আছে তার সাথে প্রিন্সেসের জীবন না জড়ানোটাই ভালো। কিন্তু প্রিন্সেস বলে যে সে শেনিয়ানের এই অবস্থাতে তাকে একা ফেলে যাবে না। তো যাই হোক, এদের মধ্যে আবার প্যাচআপ হয়ে যায় এবং দুজনকে কিস করে। অন্যদিকে আমরা জিন আর শেনুকে দেখি। শেন ও জিনকে ফলো করছিল। জিন রু নামের একটি মেয়ের সাথে দেখা করে। সে একটা সিঙ্গার ছিল। জিন তার কাছে গান শুনতে চাইলে মেয়েটি তাকে গান শোনায়, যেটা শেন ও বাইরে থেকে শুনছিল আর ড্রিঙ্কস করছিল। আসলে শেন ও এই মেয়েটির কাছে প্রায়ই গান শুনতে আসে। জিন গান শুনছিল আর ড্রিঙ্কস করছিল। শেন ও তখন সেখানে অনেক ফায়ারওয়ার্ক করে, যেটা দেখে জিন খুব খুশি হয়। মার্কেটে সবাই সেই ফায়ারওয়ার্ক দেখছিল। সেখানে তখন লিংবি আর লোফানও আসে। তারাও ফায়ারওয়ার্ক দেখে খুশি হয়। তখন তারা শেনিয়ান আর প্রিন্সেসকেও দেখতে পায়। তারা একসাথে বসে এই ফায়ারওয়ার্ক দেখছে। লোফাং লিংবিকে একটা হেয়ার পিন গিফট দিতে চায়, যেটা লিংবি পছন্দ করেছিল কিন্তু টাকার জন্য কিনতে পারেনি। কিন্তু দেওয়ার আগেই লিংবি দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর প্রিন্সেস আর শেনিয়ান মার্কেটে হাঁটছিল। সেখানে আমরা বড় টুপিওয়ালা এক মেয়েকে দেখি। তার নাম হলো প্রিন্সেস চিননিং। প্রিন্সেস আর শেনিয়ান মার্কেটের ভিতরে ঘুরতে ঘুরতে ল্যান্টার্নের দোকানে যায় আর সেখান থেকে তারা দুটো ল্যান্টার্ন কেনে এবং ওই ল্যান্টার্নে নিজেদের উইশ লিখে। এরপর তারা ওই ল্যান্টার্নগুলোকে পানিতে ভাসিয়ে দেয়। তারা দুজন বোটে করে ওই পানিতে ঘুরছিল। তখন প্রিন্সেসের মনে পড়ে যে আগামীকাল শেনিয়ান উত্তরের রাজ্যে যাবে বেশ কিছুদিনের জন্য। এতে সে ইমোশনাল হয়ে পড়ে। শেনিয়ান তাকে বলে যে সেখান থেকে ফিরে এসে সে প্রিন্সেসকে বিয়ে করবে। সেখানে তারা আরও কিছুক্ষণ খুব সুন্দর মুহূর্ত কাটায়। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে সকল আপুরা তোমরা প্রত্যেকেই শেনিয়ানের মতো রোমান্টিক জামাই ডিজার্ভ করো। তাই তোমাদের জন্য দোয়া করে দিলাম যেন তোমরা আনম্যারিড যারা আছো তারা শেনিয়ানের মতো রোমান্টিক জামাই পাও, আর যারা ম্যারিড তোমাদের জামাইও যেন ওর মতোই রোমান্টিক হয়ে যায়। কার কার হাজব্যান্ড এমন রোমান্টিক কমেন্টে কিন্তু জানায়ও। ওকে, ব্যাক টু দ্য স্টোরি। রাতের বেলা প্রিন্সেস লিংবিকে নিয়ে শেনিয়ানের ওই ল্যান্টার্নটা খুঁজে বের করে শেনিয়ান কি উইশ করেছে সেটা দেখার জন্য। দেখা যায় শেনিয়ান প্রিন্সেসের জন্য উইশ করেছে প্রিন্সেস যেন যা চায় তাই পায়। সে যেন খুব সুন্দর একটা কেয়ারফ্রি লাইফ লিড করতে পারে। প্রিন্সেস জীবনে যা যা পায়নি সেই সব কিছু যেন প্রিন্সেস তার জীবনে পায়। প্রিন্সেসের জীবনে যেন কোনো দুঃখ কষ্ট বা আক্ষেপ না থাকে। উইশটা পড়ে প্রিন্সেস খুব খুশি হয়। আর সে তো সারাক্ষণই এই উইশটাই পড়তে থাকে। সে দিন রাতে এই উইশটা পড়তে থাকে। এরপর সে শেনিয়ানের মায়ের ব্যাপারে খোঁজ নিয়ে তিনি যেখানে নিরামিষ খেতে যান সেখানে প্রিন্সেস গিয়ে বসে থাকে। শেনিয়ানের মায়ের সাথে দেখা হলে সে এমন একটা ভাব করে যেন কোইন্সিডেন্টালি তাদের দেখা হয়েছে। আসলে প্রিন্সেস তার মন জয় করার চেষ্টা করছিল। কিন্তু শেনিয়ানের মা প্রিন্সেসের ড্রেস আপ মেকআপ দেখে বুঝতে পারে যে এটা কোইন্সিডেন্টাল না। প্রিন্সেস তখন স্বীকার করে যে সে আসলে তার সাথে দেখা করতেই এসেছে, তাকে সঙ্গ দিতেই এখানে এসেছে। প্রিন্সেস তার সাথে বসতে চাইলে মিসেস সেন তখন তাকে সরাসরি না বলে চলে যায়। প্রিন্সেস তবুও গিয়ে মিসেস সেনের সরাসরি সামনের টেবিলে বসে এবং তার পক্ষ থেকে মিসেস সেনকে কিছু খাবার সার্ভ করে ওয়েটারকে দিয়ে। মিসেস সেন তখন বুঝতে পারে যে প্রিন্সেস তাকে ইমপ্রেস করার ট্রাই করছে। তাই সে তখন প্রিন্সেসকে সরাসরি বলে যে প্রিন্সেস যেন তার প্রতি এত এফোর্ট না দেয় এবং তার ছেলের কথাও না ভাবে, কারণ সে অলরেডি তার ছেলের বউ হিসেবে একজনকে পছন্দ করে রেখেছে। প্রিন্সেস তখন জানতে চায় যে সে কে। তখন মিসেস সেন বলে যে সে হলো ইউন পরিবারের প্রিন্সেস চিননিং। এটা বলে মিসেস সেন সেখান থেকে চলে যায়। চিননিং হলো সেই মেয়েটি যাকে আমরা টুপি পরা অবস্থায় দেখেছিলাম। যাই হোক, প্রিন্সেস এরপর লোফানকে তুলে নিয়ে আসে এবং চিননিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। লোফাং তো ভাবে যে প্রিন্সেস হয়তো সবটা জেনে গিয়েছে। সে তখন ভয়ে ভয়ে বলে যে সে আগে শেনিয়ানকে বলেছিল যেন প্রিন্সেসকে সবটা জানিয়ে দেয়। তো যাই হোক, লোফান এখানে বলে দেয় যে শেনিয়ানের সাথে চিননিংয়ের এঙ্গেজমেন্ট হয়েছিল। এটা শুনে তো প্রিন্সেস অবাক হয়ে যায় আর লোফাংয়ের দিকে গিয়ে বলে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে মানে? তখন লোফাং ভয় পেয়ে যায় আর বলে না, মানে পরে আবার এটা ক্যান্সেলও হয়ে গিয়েছে। এতে প্রিন্সেস শান্ত হয়। তখন প্রিন্সেস জিজ্ঞেস করে যে কেন ক্যান্সেল হলো। তখন লোফাং বলে প্রিন্সেস চিননিং শেনিয়ানকে পছন্দ করলেও শেনিয়ানের তার প্রতি কোনো ইন্টারেস্টই কখনো ছিল না। সেই এঙ্গেজমেন্টটাকে কখনোই সিরিয়াসলি নেয়নি।
তার কিছুদিন পরেই প্রিন্সেস উধাও হয়ে যায়, মানে প্রিন্সেসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ কেউ বলে প্রিন্সেস চিননিং মার্শাল আর্ট শিখতে গিয়েছে, আবার কেউ কেউ বলে যে সে বিশ্বভ্রমণে বেরিয়েছে। তবে একটা বিশেষ ব্যাপার হলো যে সে একজন সোর্ডম্যানের প্রেমে পড়েছিল, আর এখন সে কিছুদিন ধরে এই শহরেই এসেছে। যাই হোক, প্রিন্সেস চিননিংয়ের কথা বলার সময় বারবার গার্ড ইয়ানিকে দেখাচ্ছিল, মনে হচ্ছিল যেন সে চিননিংকে চেনে বা এই ব্যাপারে বেশ ভালো করেই জানে। যাই হোক, এটা শুনে প্রিন্সেস বাইরে চলে যায় চিননিংকে দেখার জন্য। এরপর তাদের একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি তার বিএফকে খুঁজছিল। প্রিন্সেস তার কাছে ওর বিএফকে দেখতে কেমন সেটা জানতে চাইলে মেয়েটির বিবরণের সাথে গার্ড ইয়ানির মিল পাওয়া যায়। প্রিন্সেস বলে যে সে চিননিংকে বেইডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে নিয়ে যাবে যাতে সে তার বিএফকে খুঁজে পায়। তো গল্পের এক পর্যায়ে প্রিন্সেস জানতে পারে যে এই মেয়েটিই হলো প্রিন্সেস চিননিং। এটা শুনে তো ওরা দুজন অবাক হয়ে যায়, ওদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। অন্যদিকে শেনিয়ান তার গন্তব্যে পৌঁছে যায়। সে এখানে লু হি নামের এক ব্যক্তিকে খুঁজছিল। প্রিন্সেস চিননিং প্রিন্সেসকে নিয়ে শেনিয়ানের বাড়িতে যায়। মিসেস সেন তো চিননিংকে দেখে অনেক খুশি হয়, তবে সে চিননিংকে দেখে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি অবাক হয় ওর সাথে প্রিন্সেস লিউলিংকে এখানে আসতে দেখে। সে বলে, কি ব্যাপার, এখানে লিউলিংও এসেছে দেখছি। চিননিং, তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন চিননিং বলে ওঠে, আমি তো নিয়ে আসিনি, খুব বায়না ধরছিল আসার জন্য। এটা শুনে তো প্রিন্সেস অবাক হয়ে যায়, মানে এখানে আসার পর থেকে চিননিংয়ের বিহেভিয়ারটা উল্টে যায়। সে এখানে প্রিন্সেসকে বিভিন্ন ধরনের অপমান করছিল, আর প্রিন্সেস তো বারবার অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাচ্ছিল। সে ভীষণই এম্বারাস ফিল করছিল। তো এরপর তারা খাবার খাচ্ছিল তখন হুট করে চিননিংয়ের বমিটিং শুরু হয়। সে তখন দৌড়ে বাইরে চলে যায়, আর তার পিছু পিছু প্রিন্সেসও যায়। এখন সে প্রিন্সেসকে বলে যে সে প্রেগনেন্ট, তার গর্ভে শেনিয়ানের বেবি। তাই প্রিন্সেস যেন শেনিয়ানকে ছেড়ে চলে যায়। প্রিন্সেস তো প্রচণ্ড রেগে যায়। সে রেগে গজগজ করতে বলে, শেনিয়ান গত কয়েক মাস ধরে শুধু আমার সাথেই আছে। এটা কিভাবে হতে পারে যে তোমার গর্ভে তার সন্তান? তুমি কেন শুধু শুধু শেনিয়ানকে ফাঁসাতে চাচ্ছ? এটা নিশ্চয়ই তোমার বিএফের বাচ্চা। চিননিং বলে যে এটা আমার বিএফের বাচ্চা, এটা শুধু আমি জানি, এটা অন্য কেউ জানে না। এই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে হলে অবশ্যই তার পিতৃপরিচয় লাগবে। আমি তাকে মেরে ফেলতে চাই না, তুমি একটু বোঝার চেষ্টা করো। তাই আমি চাই ওর বাবা হিসেবে শেনিয়ানকে পরিচয় করাতে। আমার বিএফ যখন ফিরে আসবে সে তখন নিশ্চয়ই আমার এবং আমার বাচ্চার দায়িত্ব নেবে। এইসব বলে সে প্রিন্সেসকে সেখান থেকে চলে যেতে বলে, আর বলে যে যদি প্রিন্সেস এখান থেকে চলে না যায় এবং ওর ব্যাপারে সত্যিটা সবাইকে বলার চেষ্টা করে, তাহলে সে প্রিন্সেসকে আবারও এম্বারাস করবে, অনেক বেশি এম্বারাস করবে। এই সব কিছুই মিসেস সেন শুনছিল। সে তখন ওদের সামনে এসে চিননিংকে বলে, তুমি কে প্রিন্সেসকে এম্বারাস করার? আমি তোমাকে নিজের মেয়ের মতো দেখেছি, তোমাকে আমার ছেলের বউ করার জন্য পছন্দ করেছি, আর তুমি কি না আমার সাথে এমন করলে? তুমি আমার ছেলেকেই ফাঁসাতে চাচ্ছ? এক্ষুনি এখান থেকে চলে যাবে। আমার ছেলে চাংলি প্রিন্সেস লিউলিংকে পছন্দ করে, আমি তার সাথে আমার ছেলের বিয়ে দিব। তুমি এখনই এখান থেকে চলে যাও। তখন চিননিং বলে যে এমনটা যাতে তার সাথে না করে। সে তখন ইমোশনালি বলতে থাকে যে মিসেস সেন যেন তার সাথে এমনটা না করে, সে দরকার হলে শেনিয়ানের কঙ্কুবান হয়ে থাকবে। এইটা শুনে তো মিসেস সেন আরও রেগে যায়। সে বলে, সেন পরিবার খুব ক্লিন একটা পরিবার, তুমি এখানে গন্ডগোল করতে চাইছো, এক্ষুনি বেরিয়ে যাও। তো তখন আমরা দেখি যে চিননিং আসলে এতক্ষণ যা যা করছিল সব কিছুই নাটক করছিল। সে আসলে কথা দিয়েছে প্রিন্সেসকে হেল্প করবে, আর এ কারণেই সে মিসেস সেনের কাছে খারাপ সাজলো, যেন মিসেস সেনের চোখে সে খারাপ হয়ে যায় এবং মিসেস সেন যেন প্রিন্সেসকে তার ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি হয়। অন্যদিকে শেনিয়ান একটা গুহার ভিতরে ওই লোকটাকে খুঁজে পায় যাকে সে খুঁজছিল। লু হি হলো ইউইন এর মাস্টার। লোকটি ইউইনিকে তার নিজের ছেলের মতো দেখত, তাই সে কুনজেট দিতে চায় না। শেনিয়ান তার সাথে কথা বলে তাকে কনভিন্স করার চেষ্টা করে। পরে জিনের মা বাবার প্রতি হওয়া অন্যায়ের কথা শুনে এবং জিনের প্রতি মায়া লাগার কারণে সে জিনের হাতে বাক্সটা তুলে দেয়। অন্যদিকে আমরা দেখি প্রিন্সেস চিননিংকে প্রিন্সেস তার বাসায় নিয়ে আসে। সেখানে চিননিংয়ের সাথে গার্ড ইয়ানিয়ের দেখা হয়, আর আমরা জানতে পারি যে এই গার্ড ইয়ানি হলো চিননিংয়ের বয়ফ্রেন্ড যাকে সে খুঁজছিল। চিননিং তো তাকে দেখেই প্রচণ্ড ক্ষেপে যায় এবং তাকে আঘাত করতে থাকে। তখনই তাদের মধ্যে একটা ফাইটিং হয়। চিননিং তার উপর প্রচণ্ড রেগে থাকে, কারণ
সে এই 3 বছরে একদিনও ঠিকমতো ঘুমাতে পারেনি ইওনির চিন্তায়, অথচ ইয়ান ই তার একটা খোঁজও নেয়নি, তাকে একটা চিঠিও লিখেনি। তাই সে ঠিক করে যে সে অবশ্যই রিভেঞ্জ নেবে। তখন প্রিন্সেস তাকে বুঝিয়ে শান্ত করে। এরপর আমরা ক্রাউন প্রিন্সকে দেখি। তার কাছে ইগু রাজ্যের ক্রাউন প্রিন্স আসে, যার নাম তৌবা লি। সে এখানে মহারাজের জন্য কিছু মেডিসিন নিয়ে এসেছে। তবে তার এখানে আসার মেন উদ্দেশ্য হলো এই রাজ্যের কোনো মেয়েকে বিয়ে করা। সে ক্রাউন প্রিন্সকে এই প্রস্তাব দেয়। ক্রাউন প্রিন্স তৌবা লিকে পছন্দ করে না, কারণ সে আসলে লু মিংসিংয়ের মতো লুচ্চা। কিন্তু ক্রাউন প্রিন্স তাকে সরাসরি নাও করতে পারে না, কারণ তৌবা লিদের রাজ্য আসলে বলতে গেলে একটা সন্ত্রাসী রাজ্য। ওরা আসলে খুব শক্তিশালী এবং যুদ্ধ করতে ওস্তাদ, যদিও ওদের রাজ্যটা খুব ছোট। যাই হোক, ক্রাউন প্রিন্স তো বিপদে পড়ে গিয়েছে, হ্যাঁও বলতে পারছে না, নাও বলতে পারছে না। তাই সে তখন লর্ড শুয়ের কাছ থেকে পরামর্শ নেয় এবং ডিসিশন নেয় যে সে মেয়ে দেখাবে এবং সময় নেবে। এরপর আমরা ওই 3 শয়তানকে একসাথে দেখি। লু মিংসেং এখানে তার শয়তানি বুদ্ধিগুলো তৌবা লিকে দিচ্ছিল। ইভেন সে তৌবা লিকে প্রিন্সেসের কথা বলে যে উই ফ্যামিলিতে বিলং করে এমন সেরা সুন্দরীদের মধ্যে প্রিন্সেস একজন। এরপর আমরা প্রিন্সেসকে দেখি, সে একটা কাপড়ে শেনিয়ানের নাম এমব্রয়ডারি করছিল। কিছুক্ষণ পরে ওই 2 শয়তান এসে এখানে হাজির হয়। সে প্রিন্সেসের নানার কাছে যায়। লু মিংসেং প্রিন্সেসের নানাকে গ্রিট করলেও দেখা যায় তৌবা লি প্রিন্সেসের নানাকে গ্রিট করে না। উল্টে সে প্রিন্সেসের নানাকে বলে যে প্রিন্সেসের নানা কেন তাকে দেখে গ্রিট করলো না। এতে প্রিন্সেসের নানা বলে যে তুমি কে যে তোমাকে আমার গ্রিট করতে হবে? তুমি ইগু রাজ্যের ক্রাউন প্রিন্স, আর আমি হচ্ছি এই রাজ্যের মিনিস্টার। এখানে আমাদের মধ্যে তো গ্রিটিংসের কোনো বিষয় নেই। আসলে প্রিন্সেসের নানা এই তৌবা লিকে পছন্দ করে না। তো তৌবা লি এখানে প্রিন্সেসের নানাকে বলে যে সে প্রিন্সেসকে দেখতে এসেছে বিয়ে করার উদ্দেশ্যে। তখন প্রিন্সেসের নানা প্রিন্সেসের অসুস্থতার কথা বলে তাকে সেখান থেকে বের করে দেয়। তো তারা দুজন বাইরে চলে এসে 2জন মেয়ে বলা বলি করছিল যে প্রিন্সেস ওই ব্রিজটা থেকে লাফ দিবে, এই কথাটা শুনতে পায়। তখন তারা ওই ব্রিজের দিকে এগিয়ে যায়। এরপর আমরা প্রিন্সেস আর চিননিংকে দেখতে পাই। চিননিং বারবার প্রিন্সেসকে জোর করছিল এই ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার জন্য, কারণ তার পরিকল্পনা হলো প্রিন্সেস এখান থেকে ঝাঁপ দিলে সে প্রিন্সেসকে বাঁচাবে আর গার্ডিয়ানির কাছে ভালো সাজবে। ততক্ষণে ওই 2জন এখানে চলে আসে, আর তখনই প্রিন্সেস সেখান থেকে লাফ দেয়। আর এটা দেখে তৌবা লি গিয়ে প্রিন্সেসকে ধরে ফেলে। এতে প্রিন্সেস খুব রেগে যায় আর তাকে চড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর ক্রাউন প্রিন্সের তরফ থেকে একজন দূত এসে ডিউক ম্যানশনে সংবাদ নিয়ে আসে। ক্রাউন প্রিন্স তৌবা লিকে অনুমতি দিয়েছে প্রিন্সেসকে বিয়ে করার। এটা শুনে তো প্রিন্সেস আর তার নানা দুজনই চমকে যায়। এরপর তারা 2জন ক্রাউন প্রিন্সের সাথে দেখা করতে গেলে ক্রাউন প্রিন্স তাদের সাথে দেখা করতে চায় না। তখন ক্রাউন প্রিন্সের সহকারীটা এসে প্রিন্সের নানাকে বোঝাতে থাকে যে ক্রাউন প্রিন্স তাদের সাথে দেখা করতে চাইছে না, কারণ তাদের সাথে দেখা হলে ক্রাউন প্রিন্স অনেক এম্বারাস ফিল করবে, তাই সে দেখা করতে চাচ্ছে না। তবুও যদি প্রিন্সেসের নানা এভাবে জোর করতে থাকে আর ক্রাউন প্রিন্স দেখা করতে বাধ্য হয়, তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। কিন্তু প্রিন্সেসের নানা কিছুতেই মানে না। সে সেখানে নীল ডাউন হয়ে বসে পড়ে এবং বলে যে যতক্ষণ পর্যন্ত না ক্রাউন প্রিন্স তার সাথে দেখা করতে আসছে সে এভাবেই থাকবে। তখন প্রিন্সেসও তার সাথে নীল ডাউন হয়ে বসে, আর ওই লোকটি তো ডিউক ডিংবেকে বোঝানোরই চেষ্টা করছিল। তো সকাল থেকে ওরা এভাবেই নীল ডাউন হয়ে বসেছিল। এরপর অনেক সময় পর ক্রাউন প্রিন্স বাইরে এসে বলে, আজকে গ্রীষ্মের অতিরিক্ত রোদ, ডিউক ডিংবে, আপনি হচ্ছেন এই দেশের একজন শক্তিশালী খুঁটি, আপনি কিভাবে আপনার শরীরের এভাবে ক্ষতি করতে পারেন? এটা বলে সে হাত বাড়ায় ডিউক ডিংবেকে তোলার জন্য, কিন্তু ডিউক ডিংবেই তার হাত ধরে না এবং উঠে না। তখন ক্রাউন প্রিন্স তাকে বোঝায় যে আসলে ক্রাউন প্রিন্স এবং ক্রাউন প্রিন্সের বাবা কেউই এই বিষয়টা চাচ্ছে না। ক্রাউন প্রিন্স বলে, পিতা আর আপনি একসাথে বড় হয়েছেন, আপনারা 2জন ক্লোজ ফ্রেন্ড। আমার পিতা তো খুব ভালোভাবেই জানে যে আপনি আপনার নাতনিকে কতটা পছন্দ করেন। তবুও কি আপনার মনে হয় যে সে এটা ইচ্ছে করে এই অনুমতিটা দিয়েছে? আমরা আসলে বাধ্য। প্রিন্সেসের নানা তখন বলে, বাধ্য কেন হবেন? ওরা যদি যুদ্ধ করতে আসে আমরাও যুদ্ধ করব। আমি আমার সমস্ত সোর্স লাগিয়ে দিব পৃথিবীর সমস্ত বড় বড় সেনাপতি এবং বড় বড় ভালো ভালো অস্ত্র এনে যুদ্ধ করার। তখন ক্রাউন প্রিন্স তাকে বোঝায় যে
এই বিয়ের প্রপোজাল রিফিউজ করলে দেশে যুদ্ধ শুরু হবে, এই দেশের মানুষ সাফার করবে। যুদ্ধ শুরু হলে এই দেশের অনেক সাধারণ মানুষেরও প্রাণহানি হবে, দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং সব জায়গায় বিশৃঙ্খলা শুরু হবে। দেশের জনগণ বা নাগরিকরা অনেক ভোগান্তিতে পড়বে। প্রিন্সেসের বিয়ের চেয়ে দেশের মানুষের শান্তিটা বেশি গুরুত্বপূর্ণ। ডিউক ডিংবেইকে চায় যে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে দেশে যুদ্ধ লাগুক আর সাধারণ মানুষ তাদের দুজনকে এই যুদ্ধের জন্য দায়ী ভাবুক। যদি এটা হয় তাহলে সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করবে এবং ইতিহাসেও এটা লেখা হবে যে প্রিন্সেস লিউলিং এর কারণে এই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। ডিউক ডিংবেই এই সব কিছু আর ভাবতে পারছিল না এবং নিতে পারছিল না। এতেই সে অসুস্থ হয়ে পড়ে। আর এই অসুস্থতা দেখে তার মামি তার মামাকে কুমন্ত্রণা দেয় যাতে ডিউক ডিংবেই আর সুস্থ হতে না পারে। সে যদি আর সুস্থ না হয় তাহলে প্রিন্সেসের মামা এই ফ্যামিলির হেড হয়ে যেতে পারবে। আর এই কারণেই প্রিন্সেসের মামা এরপর প্রিন্সেসের নানার মেডিসিনের সাথে অন্য একটা মেডিসিন মিশিয়ে খাওয়াতে থাকে যাতে সে আর সুস্থ হতে না পারে। অন্যদিকে তৌবা লি এর সাথে দেখা করতে প্রিন্সেসের বাবা আসে। সে তৌবা লি এর সাথে বন্ধুত্ব করতে চাইলে তৌবা লি বলে যে সে বন্ধুত্ব করবে, কিন্তু প্রিন্সেসের বাবাকে অবশ্যই প্রিন্সেসকে রাজি করাতে হবে এই বিয়ের জন্য। এরপর প্রিন্সেসের কাছে তার নানার অসুস্থতার খবর আসলে প্রিন্সেস দৌড়ে তার নানার সাথে দেখা করতে যায়, কিন্তু তার মামা আর মামি তার নানার সাথে দেখা করতে দিতে চায় না। তার মামা মামি এখানে প্রিন্সেসকেই দায়ী করে তার অসুস্থতার জন্য। তারা কোনোভাবেই প্রিন্সেসকে দেখা করতে দেয় না। এদিকে এতে রাজি না হওয়ার কারণে ডিউক ডিংবেই ফ্যামিলিকে শাস্তি প্রদান করা হয়েছে। তাদেরকে সারাক্ষণ নজরদারির মধ্যে রাখা হয়েছে। মানে চতুর্দিক থেকে প্রিন্সেস চাপের মধ্যে পড়ে যায়। সে না খেয়ে আছে দেখে লিংবি তার জন্য খাবার আনতে যায়। সে সেখান থেকে একটা রুটি নিতে চাইলে লোকটা দেখে ফেলে। লিংবি তার কাছে অনেক রিকোয়েস্ট করে কিছু খাবার প্রিন্সেসের জন্য দেওয়ার জন্য, কিন্তু লোকটা দেয় না। লিংবি কান্না করতে করতে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তবুও শুনে না। তখন লোকটা বলে যে যদি সত্যিই প্রিন্সেসের জন্য খাবার জোগাড় করতে চাও তাহলে বাইরে গিয়ে নীল ডাউন হয়ে বসে খাবারের জন্য হাত পেতে থাকো। লিংবি তখন সেটাই করে। সে সারা দিন ওখানে এভাবেই বসে থাকে নীল ডাউন হয়ে। রাত হয়ে যায়, তখনও সে এভাবেই বসে থাকে খাবারের আশায়, কিন্তু খাবার দেওয়া হয় না। রাতের বেলা সেখানে প্রিন্সেসের বাবা আসে। সে লিংবিকে এভাবে নীল ডাউন হয়ে বসে থাকতে দেখে খুব রাগ করে এবং প্রিন্সেসের মামার সাথে রাগারাগি করে। তারপর লিংবি এসে প্রিন্সেসের না খাওয়ার ব্যাপারটা তার বাবাকে জানালে তার বাবা তখন প্রিন্সেসের জন্য খাবার নিয়ে আসতে বলে। প্রিন্সেস শেনিয়ানের টোকেনটা দেখে দেখে কান্না করছিল। তখন সেখানে লিংবি আর তার বাবা তার জন্য খাবার নিয়ে আসে। প্রিন্সেস তার বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। এরপর লিংবিকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে তার বাবা প্রিন্সেসকে খাবার খেতে ডাকে। এরপর সে প্রিন্সেসকে বোঝাতে থাকে যে প্রিন্সেস যদি রাজি না হয় তাহলে তার নানার বাড়ির মতো বাবার বাড়ির সবাইও পানিশমেন্ট পাবে। প্রিন্সেসের ভাই বোন সবাই সাফার করবে, এমনকি শেনিয়ান আর তার পরিবারকেও তৌবা লি ছাড়বে না। অন্তত শেনিয়ানের কথা ভেবে যেন প্রিন্সেস এই বিয়েতে রাজি হয়। প্রিন্সেস এসব শুনে খুব রেগে যায় আর তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর শেনিয়ান, জিন আর ঘোস্ট মাস্ক লোকটি ইয়েজিন শহরে চলে আসে। জিন তার দাসীর মাধ্যমে বা দাসীর কাছ থেকে প্রিন্সেসের ব্যাপারটা জানতে পারে। এরপর রাতের বেলা শেনিয়ান প্রিন্সেসের সাথে দেখা করে। শেনিয়ান তো ভীষণ খুশি হয় লং টাইম পর দুজনের দেখা হওয়াতে। শেনিয়ান খুশি হয়ে প্রিন্সেসকে জড়িয়ে ধরে, কিন্তু প্রিন্সেস তাকে সরিয়ে দিয়ে বলে যে প্রিন্সেস তাকে বিয়ে করতে চায় না। প্রিন্সেস বিয়ে করছে, কিন্তু অন্য কাউকে। শেনিয়ান তখন জানতে চায় যে কি হয়েছে, কেউ কি তাকে ফোর্স করছে কিনা। তখন প্রিন্সেস শেনিয়ানকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। সে বলে যে কেউ তাকে ফোর্স করছে না, সে নিজে থেকেই এই বিয়েটা করছে। এছাড়াও সে শেনিয়ানকে ব্লেম দিতে থাকে যে শেনিয়ান প্রিন্সেস যা চায় তা দিতে পারেনি। শেনিয়ান যখন ওই অন্য রাজ্যে ছিল তখন প্রিন্সেস বুঝতে পেরেছে যে সে আসলে শেনিয়ানকে ভালোবাসে না। প্রিন্সেসের কষ্টের সময় শেনিয়ান তার সাথে থাকতে পারেনি, তাই সে শেনিয়ানকে এখন আর বিয়ে করতে চায় না। এইসব শুনে তো শেনিয়ান অনেক রেগে যায় আর বারবার জিজ্ঞেস করতে থাকে যে প্রিন্সেস যা কিছু বলছে সেগুলো মন থেকে বলছে কিনা। কিন্তু প্রিন্সেস তাকে উল্টাপাল্টা অনেক কথা বলতেই থাকে যাতে শেনিয়ান তাকে ভুল বোঝে। এতে শেনিয়ান ভীষণ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর প্রিন্সেসও কান্না করতে থাকে। এরপর আমরা জিনকে দেখি। সে ওই বক্সের উপরে দুটো জেটকে একসাথে রাখার ফলে বক্সটা খুলে যায় এবং সে ওই বক্সের ভিতরে একটা ম্যাপ পায়। তারা লু হিয়ের কাছ থেকে জানতে পেরেছিল যে তারা যে ইউইনিকে লু লিয়ানশিয়ান ভেবেছিল এটা আসলে তাদের ভুল ধারণা। লু লিয়ানশিয়ান হলো প্রিন্সেসের বাবা, সেই আসলে ওই সিলভার ডাকাতির সাথে যুক্ত ছিল। জিন তখন ওই ম্যাপটা নিয়ে শেনউর কাছে যায়। সে শেনউকে বলে যে এই ম্যাপ অনুযায়ী লু লিয়ানশিয়ান ডাকাতির
টাকা যেভাবে লুকিয়েছে বা যেখানে লুকিয়েছে সেটা আসলে ওই রাজ্যে না, সেটা হলো ইগো রাজ্যে। আর এই বিষয়ের মাধ্যমেই প্রিন্সেসের এই বিয়ে ভাঙা যাবে। শেনু প্রথমে জিনকে এই ব্যাপারে ঢুকতে নিষেধ করে, কারণ এতে জিন অনেক বড় বিপদে পড়বে। কিন্তু জিন তার কথা শোনে না। সে বলে, তুমি আমাকে হেল্প না করতে চাইলে করো না, কিন্তু আমাকে বাধা দিও না। প্রিন্সেস তোমার কিছুই হয় না, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমাকে এইটুকু তার জন্য করতেই হবে। তো বেচারা শেনু আর কি করবে, সে তখন রাজি হয় জিনকে হেল্প করার জন্য। এরপর লিংবি আসে লোফানের সাথে দেখা করতে। লিংবি তার সাথে দেখা করতে এসেছে শুনে লোফান অনেক খুশি হয়। সে তখন লিংবির জন্য কেনা হেয়ার পিনটা নিয়ে যায় লিংবিকে দেওয়ার জন্য, কিন্তু সেটা দেওয়ার আগেই লিংবি লোফানের হাত ধরে শেনিয়ান আর প্রিন্সেসের জন্য কিছু একটা করতে বলে। যদিও প্রথমে লোফান এই ব্যাপারে কিছুই করতে চায় না, কিন্তু যখন সে জানতে পারে যে প্রিন্সেসের বিয়ে হয়ে গেলে লিংবিকেও প্রিন্সেসের সাথে ইগু রাজ্যে চলে যেতে হবে, তখন সে রাজি হয়। সে তখন লিংবিকে বলে দেয় যে আজ রাতে বেইডিয়ান প্রশাসনের একজনের বিয়ে, শেনিয়ান সেখানে থাকবে, লিংবি যেন প্রিন্সেসকেও সেখানে নিয়ে আসে। এটা শুনে খুশি হয়ে লিংবি দৌড়ে সেখান থেকে চলে যায়। বেচারা আর তার গিফটটা দিতে পারে না। এরপর ওই বিয়ের সিন দেখানো হয়। সেখানে প্রিন্সেস আর শেনিয়ানের দেখা হয়, কিন্তু কথা হয় না। প্রিন্সেস ওই দম্পতিকে অনেক গিফট দেয় এবং উইশ করে তারা দুজন যেন একসাথে বৃদ্ধ হতে পারে। অন্যদিকে প্রিন্সেসের বাবা প্রিন্সেসের রুমে ঢুকে দেখতে থাকে সব কিছু। সেখানে সে তার ওয়াইফে ব্যবহৃত অনেক জিনিস দেখতে পায়, যেগুলো সে তার ওয়াইফকে দিয়েছিল, আর তার মেয়ে এগুলো যত্ন করে রেখে দিয়েছে। এসব দেখে সে ভীষণ ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। অন্যদিকে বিয়ের খাবার দাবারের জায়গায় প্রিন্সেস একটা টেবিলে বসে অনেক ড্রিঙ্কস করছিল। অন্যদিকে শেনিয়ান আরেকটা টেবিলে বসেছিল তার দলের সাথে। সেখানে সবাই মিলে শেনিয়ানকে ড্রিঙ্কস করার জন্য জোর করছিল, কিন্তু শেনিয়ান ড্রিঙ্কস করে না। তো তারা সবাই দেখছিল যে প্রিন্সেস অনেক বেশি ড্রিঙ্কস করছিল। শেনু বলে, তুমি কি এখনো যাবে না সেখানে? যাও আর তাকে আটকাও। শেনিয়ান যেতে চায় না, কিন্তু লোফাং জোর করে নিয়ে শেনিয়ানকে প্রিন্সেসের পাশে বসিয়ে দেয়। প্রিন্সেসের পাশে বসে ঠিকই, কিন্তু শেনিয়ান প্রিন্সেসের সাথে কথা বলে না। সে চুপচাপ ড্রিঙ্কস করছিল। তো শেনিয়ানের এখানে বোরিং লাগছিল দেখে উঠে সে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই প্রিন্সেস শেনিয়ানের হাতে ধরে আর শেনিয়ানের পায়ে পা রাখে। শেনিয়ান বলে ওঠে, প্রিন্সেস আপনি এটা কি করছেন? তখন প্রিন্সেস বলে, ফাইনালি তুমি আমার সাথে কথা বললে। আমি তো এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। আজকে একটা বিশেষ দিন, অনেক বড় দিন, তাই আজকে আমি তোমাকে একটা গিফট দিতে এখানে এসেছি। তুমি কি জানো? শেনিয়ান বলে যে সে জানে। প্রিন্সেস বলে, তুমি জানো না। যাই হোক, সে শেনিয়ানের হাতে ধরে আবার বসিয়ে দেয় আর বলে, চলে যাওয়ার আগে আমি তোমাকে একটা গিফট দিতে চাই, সেটা হলো এটা। বলে সে শেনিয়ানকে কিস করতে চায়। তখন শেনিয়ানের প্রিন্সেসের ওই দিন রাতের কথা মনে পড়ে। তখন শেনিয়ান তার মুখ ঘুরিয়ে নেয় আর লিংবিকে ডেকে বলে প্রিন্সেস অনেক ড্রাঙ্কড, তাই লিংবি যেন প্রিন্সেসকে নিয়ে চলে যায়। প্রিন্সেস তখন কেঁদে কেঁদে বলে, যেহেতু শেনিয়ান বলেছে আমি ড্রাঙ্কড, তাহলে এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই, আমি ড্রাঙ্কড। তবে আজকেই শেষ দিন ছিল, এরপর আর কখনো দেখা হবে না, শেষ মানে শেষ। এটা শুনে শেনিয়ান প্রিন্সেসের হাতে শক্ত করে ধরে। দুজনেই খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু প্রিন্সেস তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রিন্সেসের হাতের রেড কালারের ওই সুতার তৈরি ব্রেসলেটটা সেখানেই পড়ে থাকে। এটা শেনিয়ান তাকে পরিয়ে দিয়েছিল। তো শেনিয়ান এই ব্রেসলেটটা এখানে পড়ে থাকতে দেখে ভীষণ কষ্ট পায়। এরপর রাতের বেলা প্রিন্সেস বাসায় না ফিরে রাস্তায় হাঁটছিল। তখন তার ওই ব্রেসলেটটার কথা মনে পড়ে, দেখে যে তার হাতে ওটা নেই। তখন সে রাস্তার মধ্যেই বৃষ্টির মধ্যে ওই ব্রেসলেট খুঁজতে থাকে এবং ওটা খুঁজে না পেয়ে রাস্তার মধ্যে বসে পড়ে এবং কান্না করতে থাকে। ওই রাস্তা দিয়েই জিন যাচ্ছিল। জিন তখন প্রিন্সেসকে রাস্তায় বসে থাকতে দেখে। তখন সে একটা ছাতা নিয়ে প্রিন্সেসের কাছে যায়। এরপর সে প্রিন্সেসকে তার বাসায় নিয়ে যায়। প্রিন্সেস অনেক কান্না করছিল। সে জিনকে বলে যে জিন তাকে যে প্রশ্নটা করেছিল, এখন সে ওই প্রশ্নের উত্তর প্রিন্সেস জানে। প্রিন্সেস আসলেই শেনিয়ানকে ভীষণ ভালোবাসে। সে শেনিয়ানের সাথে বৃদ্ধ হতে চায়। সে সারা জীবন শেনিয়ানের সাথেই কাটাতে চায়। এইসব বললে সে ভীষণ কান্না করছিল তখন। আর সাথে সাথে জিনও কান্না করছিল। জিন কান্না করতে করতে ভাবছিল যে জিন এখন তার জন্য কী করতে পারে। এরপর সকাল হয়। সকালবেলা জিন এসে প্রিন্সেসকে বলে যে সে প্রিন্সেসকে বাঁচাবে, কিন্তু প্রিন্সেস তখন বলে যে জিন যেন তার বিষয়ে কোনো কিছুতে ইনভলভ না হয়, সে না তার নিজের বিষয় নিজেই দেখে নিবে। এরপর আমরা ডিউক ডিংবেই ম্যানশন দেখতে পাই। এখানে প্রিন্সেসের জন্য ক্যারেজ রেডি করার ছিল। প্রিন্সেসের বাবা আর মামা প্রিন্সেসের জন্য ওয়েট করছিল। আসলে আজকেই প্রিন্সেসকে ইগো রাজ্যে পাঠানোর কথা। তো প্রিন্সেস এখানে আসে আর সে তখন তার বেডরুমে ঢুকতে চায়। যদিও তার বাবা তাকে বাধা দেয়, কিন্তু সে জোর করেই তার বেডরুমে ঢুকে। আর সেখানে গিয়ে
সে শেনিয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল আর কান্না করছিল। এরপর সে লিংবিকে মার্কেটে পাঠায় একজন বেস্ট পেইন্টারকে নিয়ে আসার জন্য। এরপর আমরা জিনকে দেখি, সে এখানে প্ল্যান করছিল কিভাবে প্রিন্সেসকে বাঁচানো যায়। আর জিনের সাথে যে সহকর্মীটা ছিল সে জিনকে বারবার নিষেধ করছিল এসবের ভিতরে না ঢোকার। সে জিনকে বারবার বলছিল যে তারা যেই প্ল্যানিং করুক না কেন সব কিছুই শেষে ভেস্তে যাবে, তারা ক্রাউন প্রিন্স আর তৌবা লিয়ের সাথে পারবে না। তো জিন তার কথা শুনে না। এরপর রাতের বেলা আমরা বেডিয়ান প্রশাসন দেখতে পাই, সেখানে সবাই কাজ করছিল, শেনিয়ানও সেখানে কাজ করছিল। কিছুক্ষণ পরেই সেখানে জিন আসে। সে এসে শেনিয়ানকে ওই ম্যাপটা দেখায় এবং সব কিছু খুলে বলে যে এই ম্যাপের সাহায্যে শু ফ্যামিলির উপর থেকে সব কিছু দোষারোপ উঠে যাবে, ওই সিলভার ডাকাতির দোষারোপটাও উঠে যাবে। এতে করে জিয়াংজু আর ইগো রাজ্যের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হলে এই বিয়েটা ভেস্তে যাবে, আর শেনিয়ানও তখন প্রিন্সেসকে সেফলি আবার ব্যাক করতে পারবে। কিন্তু শেনিয়ান দেখা যায় ওই ম্যাপটা জিনকে ফিরিয়ে দেয় এবং সে বলে যে সে এইসব কিছুই করবে না, সে এখন প্রিন্সেসকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। এরপর আমরা শেনুকে দেখতে পাই, শেনুর কাছে একটা চিঠি আসে। চিঠিটা পাঠিয়েছে নিয়াংসং নামের একজন মেয়ে, কিন্তু শেনু চিঠিটা না পড়ে ওটাকে পুড়িয়ে দেয়। আর এই মেয়েটা যে কে সেটা রহস্যই থেকে যায়, এই বিষয়ে কিছুই জানানো হয় না। এরপর আমরা দেখি লু ফ্যামিলির একজন গার্ড অনেকগুলো কাগজ পোড়াচ্ছিল, আর সেখানে তখন শেনিয়ান আসে আর ওই গার্ডটাকে ধরে ফেলে। আর ওই কাগজগুলো ছিল আসলে ওদের পাপের এভিডেন্স। শেনিয়ান ওই লোকটাকেও ধরে নিয়ে যায় এবং সাথে ওই এভিডেন্সগুলোও নিয়ে যায়। এরপর এভাবেই দিন কাটতে থাকে। শেনিয়ান প্রিন্সেসকে মিস করতে থাকে আর প্রিন্সেস শেনিয়ানকে মিস করে। অন্যদিকে ওই মেয়েটা তো শেনুকে একের পর এক চিঠি দিয়েই যায় আর শেনু সেটা না পড়েই পুড়িয়ে ফেলে। এভাবে চলার পর শেনু একদিন শেনিয়ানকে বোঝানোর জন্য শেনিয়ানের বাসায় বারবিকিউয়ের পার্টি করে এবং সেখানে ওই মেয়েটাকে নিয়ে আসে গান গাওয়ার জন্য। আর সেখানে সে শেনিয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে। শেনিয়ান তখন বুঝতে পারে কিছুটা এবং সে তখন প্রিন্সেসের বাসায় যায়। সে প্রিন্সেসের বাসায় গিয়ে প্রিন্সেসের রুমের সব কিছু দেখতে থাকে। সেখানে তার প্রিন্সেসের সাথে কাটানো মুহূর্তগুলো মনে হতে থাকে। তখন দেখা যায় রুমের ঠিক মাঝখানে একটা টেবিলের উপরে প্রিন্সেস তার নিজের একটা পোর্ট্রেট এখানে রেখে গিয়েছে। এটা দেখে শেনিয়ান আরও বেশি ইমোশনাল হয়ে যায় এবং আরও বেশি প্রিন্সেসের কথা মনে হতে থাকে। এরপর সে যায় জিনের কাছে, কারণ জিন যখন তার কাছে ওই ম্যাপটা নিয়ে গিয়েছিল এবং সে যখন রিফিউজ করেছিল তখন জিন বলেছিল যে আমি শিওর তুমি এটা নিয়ে একদিন রিগ্রেট করবে, যেদিন রিগ্রেট করবে সেদিন আমার কাছে এসো, আমি অবশ্যই তোমাকে এই ম্যাপটা দিব। তো জিন এখানে শেনিয়ানকে দেখে খুশি হয়ে যায়। এর পরদিন আমরা দেখতে পাই যে একজন ঘোষণা দিচ্ছে শেনিয়ান জিয়াংজো কেসটা খুব ভালোভাবে দেখেছে এবং সে অনেক বড় একটা অর্জন করেছে। তাই শেনিয়ানকে জিনলিন গার্ডের চিফ কমান্ডার হিসেবে পদায়ন করা হলো। আর যেহেতু এখন সে চিফ কমান্ডার, তাই প্রিন্সেস লিউলিংয়ের বিয়েতে শেনিয়ানকে বিয়ের দূত হিসেবে নিয়োগ করা হলো। প্রিন্সেসের গ্যারেজের সাথে সাথে শেনিয়ান যেন যায় এবং এই বিয়েতে যেন কোনো বাধা না আসে সেটা দেখে। পথে যেন প্রিন্সেসের কোনো অসুবিধা না হয় এবং কোনো বিপদ না হয়, বিপদ হলে শেনিয়ান যেন তাকে বাঁচাতে পারে। এই কারণে শেনিয়ানকে প্রিন্সেসের যাত্রার গার্ড হিসেবে দেওয়া হলো। আসলে ক্রাউন প্রিন্স ইচ্ছা করে প্রিন্সেসের সাথে শেনিয়ানকে পাঠাচ্ছে, যাতে শেনিয়ান ইগো রাজ্যে গিয়ে যেখানে ওই ডাকাতির গুপ্তধনগুলো রাখা আছে সেগুলো খুঁজে বের করতে পারে এবং ইগো রাজ্যের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে। এছাড়াও সে যাতে এই বিয়েটা ভেস্তে দিয়ে প্রিন্সেসকে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এরপর আমরা প্রিন্সেসকে দেখতে পাই, সে এখন জিয়াংঝাওতে আছে, মানে তার বাবার রাজ্যে আছে। তো প্রিন্সেস শেনিয়ানের ছবি আঁকছিল, তখন সেখানে একটা পিচ্চি ছেলে আছে প্রিন্সেসের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে। এই খাবারগুলো তার মা পাঠিয়েছে। তো প্রিন্সেস পিচ্চি ছেলেটাকে কিছুটা স্ন্যাক্স দেয় খেতে এবং ছেলেটা বলে যে খুব মজা এটা। প্রিন্সেস ওকে বলে যে মার্কেটের স্ন্যাক্সগুলো এর চেয়ে আরও অনেক গুণ মজা, তুমি কি খেতে চাও? তখন পিচ্চিটা বলে যে খাবে। এরপর সে পিচ্চিটাকে নিয়ে বাজারে যায়। মার্কেটের ভিতর পিচ্চিটা দৌড় লাগায়, এতে লিংবি ওর পেছন পেছন চলে যায় আর প্রিন্সেস একা হয়ে পড়ে। সেখানে একটা লোক ব্রেসলেট বিক্রি করছিল। প্রিন্সেস ওখানেই দাঁড়িয়েছিল আর হুট করে প্রিন্সেসের ইমাজিনেশনে শেনিয়ান চলে আসে। প্রিন্সেস বুঝতে পারে যে এটা তার ইমাজিনেশন। সে বলতে থাকে যে আমি জানি তুমি আমার ইমাজিনেশন। এরপর সে অনেক ইমোশনাল কথাবার্তা বলে, তুমি যদি আমার ইমাজিনেশনে না আসে থাকো তাহলে তুমি আমাকে এই ব্রেসলেটটা কিনে দাও। তখন পেছন থেকে শেনিয়ান না বলে ওঠে, মানে সে ব্রেসলেটটা কিনে দিবে না। এতে তো প্রিন্সেস চমকে যায়।
সে তখন পিছনে তাকিয়ে দেখে শেনিয়ান এখানে। সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা অরিজিনাল শেনিয়ান। সে তখন শেনিয়ানকে টাচ করে, শেনিয়ানও প্রিন্সেসকে টাচ করে। প্রিন্সেস যখন বুঝতে পারে যে এটা আসলে শেনিয়ান, তার ইমাজিনেশন না, তখন সে ওই ব্রেসলেটটা নিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তো ওই লোকটা শেনিয়ানের কাছে ওই ব্রেসলেটের টাকা চায়, কিন্তু শেনিয়ানের কাছে ওই টাকা ছিল না। এরপর আমরা দেখি শেনিয়ানকে অলরেডি কারাগারে নেওয়া হয়েছে এবং প্রিন্সেসকেও আনা হয়েছে। প্রিন্সেস বলে যে সে একজন প্রিন্সেস, কিন্তু গার্ডটা শুনে না। ডাকাতি করে এখন আবার নিজেকে প্রিন্সেস বলা হচ্ছে, এইটা বলে সে প্রিন্সেসকে শেনিয়ানের সামনেই যে রুমটা ছিল সেখানে বন্দি করে দেয়। তো প্রিন্সেস তো শেনিয়ানকে দেখে খুশি হয়ে যায় আর বলে, তুমি কি ওই ব্রেসলেটের টাকাটা দাওনি? মানে তুমি এখানে টাকা নিয়ে আসোনি? তখন শেনিয়ান বলে, এইটা ব্রেসলেটটা কেনার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। তখন প্রিন্সেস জিজ্ঞাসা করে যে শেনিয়ান জিয়াংঝৌতে কেন এসেছে। শেনিয়ান বলে যে সে প্রিন্সেসকে নিয়ে যেতে এসেছে এবং প্রিন্সেসকে সে বিয়ে করবে। এরপর তাদের মধ্যে আরও অনেক কথাই হয়। তখন প্রিন্সেসকে শেনিয়ান আবার জিজ্ঞেস করে যে তুমি কি এখনও আমাকে বিয়ে করতে চাও না? তখন প্রিন্সেস শেনিয়ানকে জিজ্ঞেস করে যে শেনিয়ান প্রিন্সেসকে ভালোবাসে কিনা। তখন শেনিয়ান বলে যে সে অনেক বেশি ভালোবাসে প্রিন্সেসকে, তার জীবনের চাইতেও বেশি, আকাশের চাইতেও বিশাল, মানে অনেক রোমান্টিক কথাবার্তা বলছিল। তখন প্রিন্সেস হাসতে থাকে। প্রিন্সেসকে হাসতে দেখে শেনিয়ান জিজ্ঞেস করে যে হাসছো কেন? তখন প্রিন্সেস বলে, হাসছি কারণ স্টানফেস্ট ইয়ামাও দেখি কবিদের মতো রোমান্টিকভাবে ভালোবাসার কথা বলতে পারে। তো এখানে তাদের মধ্যে প্যাচআপ হয়ে যায় এবং একটু পরেই সেখানে লিংবি গার্ডদেরকে বকতে বকতে আসে যে তার সাহস কীভাবে হয় প্রিন্সেসকে এখানে আটকে রাখার। এরপর ওদের দুইজনকেই মুক্ত করা হয় আর ওরা বাইরে বের হওয়ার সাথে সাথে সবার সামনেই কিস করতে থাকে। এরপর শেনিয়ান আসে প্রিন্সেসের বাড়িতে প্রিন্সেসের বাবার সাথে কথা বলতে। এরপর আমরা দেখি সে প্রিন্সেসের বাবার সাথে কথা বলছে। প্রিন্সেসের বাবা বলে যে যেহেতু তোমাকে এখানে প্রিন্সেসের গার্ড হিসেবে ক্রাউন প্রিন্স নিয়োগ দিয়েছে, তাই অবশ্যই তোমাকে এখানে থাকতেই হবে, আমরা বাধা দিতে পারি না, তাই তোমাকে একটা রুম অ্যারেঞ্জ করে দিচ্ছি। তখন শেনিয়ান বলে, আমি এখানে থাকতে আসিনি, আমি আপনার সাথে একটা ডিল করতে এসেছি। তো প্রিন্সেসের বাবা বলতে বলে, তখন শেনিয়ান বলতে থাকে, এখন থেকে প্রিন্সেসের দায়িত্ব আমার, আপনার সাথে এখন থেকে প্রিন্সেসের কোনো সম্পর্ক থাকবে না, আর এটা আপনার ম্যানশনের শান্তির জন্যই করতে চাচ্ছি। এটা শুনে প্রিন্সেসের বাবা রেগে যায় আর বলে, আমার ম্যানশনের শান্তি রক্ষার জন্য তুমি কে? তখন শেনিয়ান আসলে প্রিন্সেসের বাবাকে থ্রেট দেয় যে সে যদি প্রিন্সেসের বিষয়ে নাক গলায় তাহলে শেনিয়ানও এই ম্যানশনের সকল গোপন রহস্য ভেদ করবে এবং প্রিন্স গাংপিং এবং প্রিন্সেস গাংপিংয়ের সকল কুকর্ম ফাঁস করে দিবে। এইসব বলার কারণে প্রিন্সেসের বাবা আরও রেগে যায়। সে তখন শেনিয়ানকে বলে, তুমি যে এইসব বলছো, তোমার কাছে কোনো প্রুফ আছে? শেনিয়ান বলে, না, কিন্তু প্রিন্সেস যদি আমাকে পারমিশন দেয় বা আমাকে অ্যালাউ করে তাহলে অবশ্যই আমি এই সব কিছু খুঁজে বের করব এবং এই গাংপিং ফ্যামিলির প্রত্যেকটা রহস্য বের করে সকলের সামনে তুলে ধরব। প্রিন্সেসের মায়ের মৃত্যু থেকে শুরু করে প্রিন্সেসের নানার খাবারের প্রয়োজন দেওয়া সব কিছুরই আমি খুঁজে বের করে ফেলতে পারবো। এরপর প্রিন্সেস এসে তার বাবার সামনে শেনিয়ানের হাত ধরে শেনিয়ানকে পারমিশন দেয় যে তার ফ্যামিলির সকল সিক্রেট যেন শেনিয়ান খুঁজে বের করে। এরপর সে শেনিয়ানকে নিয়ে শেনিয়ানের রুমের দিকে যায়। তখন তার বাবা তাকে বাধা দেয়। সে বলে যে তোমার এখন বিয়ে ঠিক হয়েছে, তুমি অন্য একজনের রুমে যেতে পারো না। কিন্তু প্রিন্সেস তার বাধা না মেনে শেনিয়ানের হাত ধরে তার বাবার সামনে শেনিয়ানের সাথে চলে যায়। এরপর আমরা প্রিন্সেসকে সাজগোজ করতে দেখি। সে সুন্দর করে সাজছিল। তখন লিংবি বলে, প্রিন্সেস আপনি এই তৌবা লইয়ের জন্য এত সুন্দর করে সাজছেন। তখন প্রিন্সেস বলে, আমি ওর জন্য সাজছি না, আমি তো সাজছি শেনিয়ানের জন্য। তো প্রিন্সেসের সাজগোজ শেষ হওয়ার পর এবার যাওয়ার পালা। এরপর প্রিন্সেস বাইরে বের হয় যাওয়ার জন্য। শেনিয়ান তো প্রিন্সেসকে এই সাজে দেখে মুগ্ধ হয়ে যায় আর প্রিন্সেস লজ্জা পায়। এরপর প্রিন্সেস ক্যারেজে উঠে পড়ে আর তাদের যাত্রা শুরু হয়। পথে আমরা দেখতে পাই যে চিননিং ঘোড়া ছুটিয়ে আসে প্রিন্সেসের কাছে। প্রিন্সেস চিননিংকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। তখন চিননিং জানায় যে তাকে শেনিয়ান আসতে বলেছে এবং শেনিয়ান তাকে বলেছে যে সে যেন প্রিন্সেসকে এই কথাটা বলে যে প্রিন্সেস যেন যতটুকু সম্ভব রাস্তায় দেরি করে। প্রিন্সেস তো এটা শুনে অবাক হয়। সে চিননিংকে জিজ্ঞেস করে যে তাদের কি প্ল্যান। তখন চিননিং বলে যে এত কিছু বলার সময় এখন নেই, তাকে এখন ইগুতে গিয়ে কিছু কাজ করতে হবে। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। প্রিন্সেস তো চিন্তায় পড়ে যায়। সে চিন্তা করতে থাকে যে শেনিয়ান চিননিংকে তার প্ল্যানের ব্যাপারে সব কিছু বলল, অথচ প্রিন্সেসকে কিছুই বলল না। সে তো ওই গ্যারেজে ছটফট করছিল এইটা ভেবে যে শেনিয়ান চিননিংকে সিক্রেট বলেছে অথচ প্রিন্সেসকে বলেনি। আসলে সে অনেক জেলাস ফিল করছিল। এরপর সে হুট করে গ্যারেজটা থামাতে বলে।
তখনই তোবা লি এসে প্রিন্সেসকে জিজ্ঞাসা করে যে প্রিন্সেসের কি হয়েছে, সে গ্যারেজ কেন থামালো। প্রিন্সেস বলে যে অনেক লম্বা জার্নি করেছে, তার খুব টায়ার্ড লাগছে, সে একটু হাঁটাহাঁটি করতে চায়। তো তোবা লি তখন প্রিন্সেসকে নিচে নামায় এবং ওরা দুইজন হাঁটাহাঁটি করছিল। তোবা লি এখানে প্রিন্সেসকে ফুল এনে দেয় আর প্রিন্সেসও ফুলটা নেয়। আসলে প্রিন্সেস এখানে তোবা লির সাথে অনেক ভালোভাবে কথা বলছিল। অন্যদিকে তোবা লির যে সৈন্য আছে তারা আসলে ওই রাজ্যকে অনেক অপছন্দ করত এবং ওই রাজ্যের মানুষকেও অনেক অপছন্দ করত, যেহেতু দুইটাই শত্রু দেশ। তো ওই সৈন্যটা প্রিন্সেসের যে ডাউরি বক্সটা ছিল, মানে প্রিন্সেসকে যৌতুক হিসেবে যে সিল্কের কাপড়গুলো দেওয়া হয়েছিল, এই সিল্কের কাপড়গুলো পুড়িয়ে দেয়। তখনই একজন সৈন্য এসে এই খবরটা তোবা লিকে দেয়। তখন তোবা লি সেখানে চলে যায় আর সেখানে শেনিয়ান আসে। শেনিয়ান এসে প্রিন্সেসের সাথে কথা বলে। প্রিন্সেস তখন শেনিয়ানকে জিজ্ঞাসা করে যে শেনিয়ানের প্ল্যান আসলে কি। তখন শেনিয়ান বলে না। তখন প্রিন্সেস বলে আমাকে বলছো না, অথচ চিননিংকে বলেছ। শেনিয়ান বলে তুমি তো বলেছ যে তুমি আমাকে ভালোবাসো, আমি যদি তোমাকে আমার জেলেও নিয়ে যাই কিংবা জাহান্নামেও নিয়ে যাই, তবুও তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে না, অবিশ্বাস করবে না। তখন প্রিন্সেস বলে যে সে কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করেছে। শেনিয়ান বলে আসলে কিউরিওসিটি থেকে না, তুমি আসলে জেলাস। তখন প্রিন্সেসও বলে যে সে জেলাস। পরের সিনে আমরা দেখি তোবা লি তাড়াতাড়ি করে ওই বক্সটাকে ওঠানোর চেষ্টা করছিল। তখন সেখানে শেনিয়ান চলে আসে এবং বক্সটা খুলে দেখে যে প্রিন্সেসের যৌতুকে দেওয়া সিল্কের কাপড়গুলো সব পুরা। এটা দেখে তো প্রিন্সেস খুব রেগে যায়। তখন তোবা লি ওই সৈনিকটাকে অনেক বকাবকি করে, আসলে এগুলো দেখানো সব। যাই হোক, প্রিন্সেস রেগে গিয়েছে দেখে তোবা লি বলে ঠিক আছে, তুমি যেহেতু এত রেগে গিয়েছো এবং তোমার পা লেগে গিয়েছে, তুমি যেহেতু টায়ার্ড, তাহলে আজকে রাতটা আমরা এখানেই থাকি, এখানে বনফায়ার করে সবাই আনন্দ করে রাতটা কাটিয়ে দিব। আজকের পর্বটা এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আমি এই গল্পটা শেষ করে দিব এবং নতুন ড্রামা এক্সপ্লেন নিয়ে হাজির হব। তোমাদের কার কার কাছে এই গল্পটা ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তোমাদের প্রত্যেকের কমেন্টই আমার খুব ভালো লাগে, পজিটিভ হোক বা নেগেটিভ, তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। পজিটিভ কমেন্টগুলো পড়ে আমি যেমন ভিডিও বানানোর এনকারেজ পাই, তেমনই নেগেটিভ কমেন্ট পড়ে আমি আমার নিজের ভুলগুলো বুঝতে পারি এবং শোধরানোর চেষ্টা করি। তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।